প্রত্যাবর্তন আরিফ আজাদ টাইট্রেশন। ডাক্তার শামসুল আরেফিন MBBS, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। লেখক ডাবল স্ট্যান্ডার্ড। আচ্ছা, তোরা রাজনীতি করতে চাস কেন? একজন একজন করে বলো। ভাই, আমি ইঁদুরের মতো বাঁচতে চাই না। হিদায়াত, পথের খোঁজ। কোন পথ? কেমন সে পথ? পিচ ঢালা না মেঠো না ডিজিটাল? সে পথ বড় সহজ, বড় আরাম। ছোটবেলা থেকে আমাদের মাথায় পুঁজিবাদী স্বল্প মূল্যে শ্রমসন্ধানী সিস্টেম একটা কথা শিখিয়ে দিয়েছে, লাইফ ইজ নট এ বেড অব রোজেজ। জীবনটা ফুলের বিছানা নয়। জীবন খুব কঠিন। টিকে থাকার জন্য প্রতিযোগিতা করতে হবে। বাস্তববাদী সমাজে বস্তু কেনার যোগ্যতা চাই, হলে কমফোর্ট জোনে থাকতে পারবো না। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়েছে, গাড়ি বাড়ি নারী কাঁড়ি কাঁড়ি কড়ি ছড়ি, এগুলোর জন্য দৌড়াও, ভাগো। আরেকটা পথ আছে, কমফোর্ট জোনে ঢোকার পথ, আরাম শান্তি সুখের পথ। কমফোর্টের জন্য যে পথে উন্নত বস্তু লাগে না, কুঁড়ে ঘরেই অর্ধাহারেই হাঁটা পায়েই সেখানে কমফোর্ট মেলে। অর্জনের প্রতিযোগিতা নেই সে পথে, শুধু আছে বিসর্জনের প্রতিযোগিতা। বস্তু ভোগের মাঝে তৃপ্তি আগের ওই পথে, আর এই পথে ভোগে নয় ত্যাগেই সুখ, আসল সুখ। এই পথের সন্ধান পাওয়াকেই বলছি হিদায়াত। সে পথের দুধারে ফুলের মতো ফুটে থাকে সুখেরা। আমি কোনো কিতাবি নীতিবাক্য বা কমিউনিজমীয় ইউটোপিয়া বা ঠাকুরমার ঝুলির কথা বলছি না। রেগুলার শেভের আড়ালে পাকা দাড়ির গোড়ার মতো বাস্তব, কড়া মেকআপের আড়ালে প্রৌঢ়ার ভাঁজ পড়া চামড়ার মতো বাস্তব। এক পথের অস্তিত্ব জানাচ্ছি আপনাদের, যেখানে সুখের অভিনয় করে প্রতি মুহূর্তে মরতে হয় না। সে রাস্তায় দম নিলেও ঘ্রাণ পাওয়া যায় সুখের, এতটাই সস্তা সেখানে সুখ। একটা ছেলের গল্প শোনাবো আজ। ছেলেটির জগৎটাও টিপিক্যাল মধ্যবিত্ত সন্তানের জীবন দর্শনে ঠাসা। পুঁজিবাদের সেবা করে নিজের কমফোর্ট জোন নিশ্চিত করতে হবে। এই জন্য পুঁজিবাদের ঠিক করে দেওয়া শিক্ষাটা ভালো মতো আয়ত্ত করা জরুরি। যেখানে ভালো বাবা, ভালো স্বামী, ভালো সন্তান কিভাবে হতে হয় তা নেই। ভালো চাকর হয়ে কিভাবে ভালো চাকরি করা যায় শুধু সেটা শিখলেই যথেষ্ট। এরপর বস্তু আহরণের জন্য এমনভাবে চাকরিগিরি করবে যাতে সন্তান বাপ মাকে কাছে না পায়। বস্তুর জন্য যৌতুক চেয়ে বউ পেটাতেও না বাঁধে। আর বুড়ো বাপের সম্পত্তি লিখে নিয়ে আশ্রমে পাঠিয়ে নিজের কমফোর্ট জোন নিশ্চিত করা যায়। ভালো বাবা, ভালো স্বামী, ভালো সন্তান হওয়া শেখেনি যে, শিখেছে শুধু বস্তু লাগবে নিজের কমফোর্টের জন্য। গাড়ি বাড়ি আইফোন বাইক, সে জগতে বস্তুই সব, বাকি সব মিথ্যে। তো দক্ষ চাকর হবার জন্য ছেলেটা ক্যাডেট কলেজে ভর্তি হলো। সেখানে নাকি চাকর হবার সব গুণগুলো বিকশিত হয়। মনিবের ভাষায় পটাপট কথা বলা, কো কারিকুলার্স, সুস্থ সবল বেশি কর্মক্ষম চাকর তৈরি। ভালো অর্থেই বললাম। ডান পিঠে ছেলেটা কঠোর নিয়মের মাঝে আবিষ্কার করে বসল এক মহাসত্য, নিয়ম ভাঙার মজা। জামায়াতের সাথে মাগরিবের নামাজ পড়াটাও একটা নিয়ম ছিল সেখানে। আল্লাহ তাকে মাফ করুন। আবারও ওই নিয়মের ভয়েই ISSBতে গ্রিন কার্ড পেয়েও গেল না ছেলেটা। ভার্সিটি লাইফ এনজয় করতে হবে তো। ফ্রেন্ডস, আড্ডা, ঘোরাঘুরি, বিপরীত লিঙ্গের সান্নিধ্য, এসব ছেড়ে আর্মিতে গিয়ে যৌবন বরবাদ করার কোনো মানে হয়? শেষমেশ স্বপ্নের ঢাবি ক্যাম্পাসে কাঙ্ক্ষিত সাবজেক্ট অর্থাৎ জেনেটিক্স না পেয়ে এক প্রকার হতাশ হয়েই ভর্তি হলো ঢাকার এক সরকারি কসাইখানায়। কাহিনী শুরু হচ্ছে এখন। প্রথম ফোঁটা। বাবা, এদিকে আয়, দেখে যা। জি আব্বু, আসছি। এই দেখ, এই লোকটা ডাক্তার। দেখ কিভাবে অন্য ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেয়, একদম মুখস্থ। শোন একটু। তাই নাকি? আচ্ছা লোক তো। টিভিতে দাড়িওয়ালা, কোটটাই পরা হালকা পাতলা গড়নের এক লোক, স্ব উচ্চারণে একটু সমস্যা। নাম্বার 1 বলার সময় বুড়ো আঙুল আগে তোলে। খ্রিস্টান পাদ্রী যেন আজন্য বোবা, হিন্দু পণ্ডিত যেন পালাতে পারলে বাঁচে। ছেলেটা মুগ্ধ হয়ে দেখে আর ভাবে, আমিও তো ডাক্তারি পড়ি, আমিও তো পারি এমন করে মানুষের হিদায়তের উসিলা হতে। ছেলেটা কল্পনায় স্টেজে লোকটার জায়গায় নিজেকে ভাবে। নাম্বার 1 বলার সময় বুড়ো আঙুল আগে দিয়ে পটাপট বলে চলে। বাইবেল, গীতা, ঋগ্বেদ, কোরআনের চ্যাপ্টার, ভার্স নাম্বার। আমাদের ছেলেটার কোরআনের অনুবাদ পড়ার আগেই ইংরেজি একটা বাইবেল আর গসপেল অব বার্নাবাস শেষ হয়ে গেল। ডাউনলোড হয়ে গেল বেদের সব খণ্ডই। আফ্রিকান ধর্মগুলোর
পবিত্র শ্লোক আর প্রাচীন চৈনিক ধর্মপুস্তক। ডেড সি ল নিয়ে দিবাস্বপ্ন দেখত আর সুরিয়ানি ভাষায় লিখত খাতার মলাটের নিজের নাম, যে ভাষা ঈসা আলাইসাল্লামের নিজের ভাষা। এভাবেই চলছিল ফার্স্ট ইয়ারের সোনালি দিনগুলো। ভালো চাকর হবার প্রতিযোগিতা কেড়ে নিল সব ভয়ঙ্কর সব বই। হোস্টেল লাইফ আর কিন্নরি হাসিগুলো আসল রাস্তায় ফিরিয়ে নিল ছেলেটাকে। হঠাৎ একদিন দেখল ভার্সিটি লাইফ যতটা হই হুল্লোড় হবার কথা ছিল অতটা আর হচ্ছে না। মেডিকেল কলেজের টিচারদের কড়া শাসন আর প্রথম ব্যাচের হম্বিতম্বিতে সব বরবাদ হচ্ছে। কিন্ডারগার্টেন বানিয়ে ফেলেছে একদম। এভাবে তো আর চলে না। এই প্রেশার থেকে উত্তরণের পথও পাওয়া গেল ছাত্র রাজনীতি। সিনা টান টান করে হাঁটা, টিচার সিনিয়র জুনিয়রদের সমূহের দৃষ্টি, দাবি আন্দোলনের অ্যাডভেঞ্চার। চেতনার ডিলারশিপ নিয়ে নিল ছেলেটা। কেন রাজনীতিতে আসতে চাচ্ছে? বড় ভাইয়ের এই প্রশ্নের উত্তরে ছেলেটি জবাব দিয়েছিল, ভাই, আমি ইঁদুরের মতো বাঁচতে চাই না। আর চেতনার সাথে একটু এসব না হলে চলে, এসবের সাথে একটু ওসব না হলেও সেসব তো লাগেই, না হলে রাজনীতি জমেই না মোটে। দ্বিতীয় ফোঁটা। প্রথম ব্যাচে লেবাস পোশাকে হুজুর একজনই, চোখে পড়তেন না তেমন। করিডোর ধরে হেঁটে যেতেন শান্ত সমাহিত, মাথা নিচু করে। পিঠে থাকত পুরনো আমলের একটি ব্যাগ, কথা হয়নি কখনো। দ্বিতীয় ব্যাচে সবাই নেতা। আমাদের আলোচ্য ছেলেটার ব্যাচে পোশাকি হুজুর নেই, চতুর্থ পঞ্চম ব্যাচেও না। ষষ্ঠ ব্যাচে হঠাৎ করে 5টা জবরদস্ত হুজুর এসে পড়েছে। ডিলারশিপের আওতায় মুরগি ধরা একটা দায়িত্ব, কিন্তু এই কতগুলো মুরগি যাদের ধরা যায় না। এদের পোশাক এদের রক্ষা করে দুই গ্রুপের টানাটানি থেকে, বাতিলের দৃষ্টি থেকে। পোশাকের শক্তি। কেউ একজন এদের রক্ষা করছে আমাদের সেন দৃষ্টি থেকে। রুমের ব্যবস্থা করে দিচ্ছে আমাদের হস্তক্ষেপ ছাড়াই। আগে ছিল একজন, এখন হলো 6 জন। এখন চোখে পড়ে বেশি, বারবার নতুন কিসিমের মানুষ। এতদিন জানতাম মাদ্রাসার ছেলেরা দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, এখন দেখি মেডিকেলেও। ছেলেটার ব্যাচে আলিয়া মাদ্রাসা থেকে একটা ছেলে এসেছিল, দাড়ি আছে, শার্ট প্যান্ট পরে, কিন্তু এই হুজুরগুলোর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডও নেই। এতদিন একটা লজিক দাঁড় করিয়েছিল ছেলেটা। আল্লাহ জিজ্ঞেস করলে বলবে, মালিক, আপনি আমাকে মাদ্রাসায় পড়ালে টুপি দাড়ি পাঞ্জাবি পরতাম, আপনি আমাকে পড়িয়েছেন ডাক্তারি, তাই টাকনুর উপর প্যান্ট দাড়ি টুপি এসব রাখিনি। এখন দেখা যাচ্ছে লজিকটা মার খেয়ে যাচ্ছে। ছেলেটা তার কল্পনার চোখে স্পষ্ট দেখতে পায় আল্লাহ এই 6টার একটাকে সামনে এনে বলছেন, এও তো মাদ্রাসায় পড়েনি, এ তো পেরেছে। তুমি এমন কি হয়ে গিয়েছিলে যে পারোনি? কি জবাব দেবে ছেলেটা তখন? আছে কোনো জবাব? কিয়ামত দিবসে পৃথিবীর কোনো লজিকই কোনো কাজে আসবে না। এখন এ সাজানো প্ল্যান সেই কঠিন মুহূর্তে স্মরণেও আসবে না। এরপরও মানুষ তো কত স্বপ্নই দেখে আর কত লজিকই রচনা করে ব্রেনে গেঁথে রাখে। আশাগুলো সেদিন হয়ে যাবে দুরাশা, স্বপ্নগুলো হবে শুধুই মরীচিকা। সরই সম্পাদক। তৃতীয় ফোঁটা। মুরগি ধরার একটা স্ট্র্যাটেজি হলো সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে ওঁত পেতে থাকা। যেসব মুরগি সরাসরি কোনো গ্রুপে আসতে চায় না তাদেরকে সাংস্কৃতিক উইংয়ের সদস্য বানিয়ে, কর্মী না হোক স্রেফ সমর্থক বানিয়ে রাখা। আরেক গ্রুপও নিতে পারল না, আবার কাজে কর্মেও পাওয়া গেল। কলেজে কালচারাল প্রোগ্রাম বলতে সারা বছরে 2টা। ছেলেটার গ্রুপ করে সরস্বতী পূজার প্রোগ্রাম আর বিপরীত গ্রুপ করে সন্ধানী বার্ষিক প্রোগ্রাম। ধর্ম যার যার, সরস্বতী পূজা সবার। হিন্দুরা কমিটিতেই আছে। স্টেজ সাজানো, পারফর্ম করা, গেট সাজানো, মূর্তি ধরে এনে স্থাপন করা, এগুলো মুসলিমদেরই কাজ। নামাজ রোজা খুব একটা না করলেও পূজার কাজে উৎসাহের অন্ত নেই তাদের। ছেলেটার আবার ক্যাডেট কলেজে পড়ার সুবাদে কো কারিকুলারের তালিম ছিল ভালোই, এখন বেশ কাজে লাগছে। কাল পূজা, বিকেলে কালচারাল প্রোগ্রাম, পুরো কলেজ সাজানো হচ্ছে। বিদ্যার দেবী বলে কথা। স্টেজ ডেকোরেশনের জন্য বিশাল সরস্বতীর মূর্তি আঁকা হচ্ছে। ছেলেটা আরও 2 মুসলিম সিনিয়রের সাথে আঁকছে। এর পেছনে লাইট ফেলে 1000 বছরের শ্রেষ্ঠ স্টেজটা বানানো হচ্ছে এবার। ওদের সন্ধানী স্টেজকে বেশ টেক্কা দেয়া হবে। বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ করতে করতে বাইরে উঁকি দিল।
হুজুরগুলোর হাতে কোদাল, ঝুড়ি। কি ব্যাপার? ও আচ্ছা, হোস্টেলে ডাইনিংয়ে ছোট্ট জায়গা নিয়ে মসজিদটা অস্থায়ী, বড় মসজিদ চাই। হুজুররা আরও কিছু হুজুরমানদের সাথে নিয়ে নেমে পড়েছে জায়গা সাফ করতে। হোস্টেলের সারা বছরের আবর্জনায় মেখে এক একজন যাচ্ছে তাই অবস্থা। এরা মসজিদ বানানোর জন্য ময়লা মাখাচ্ছে গায়ে, আর ও কিনা সরস্বতীর ছবি এঁকে ময়লা হচ্ছে তো দুজনই। অথচ কি আকাশ পাতাল তফাত! এক নিমেষে মাত্র চিন্তাটা উঁকি দিয়েই হারিয়ে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে ছবি আঁকায় ফিরে যায় আমাদের ছেলেটি। চতুর্থ ফোঁটা। ফার্স্ট ব্যাচের এক সিনিয়রকে জঘন্য লাগতো ওর ওভার এক্সপ্রেশন। টেবিল টেনিস খেলছেন তো খেলেন ভাই, এত টেবিল থাপড়ানো চিল্লাচিল্লি করার কি আছে? টিটি টেবিলটা আবার ছেলেটার রুমের পাশেই। যা করছে তার 10 গুণ চিল্লাপাল্লা, শো অফ। বিরক্তিকর। ফাইনাল পরীক্ষার পর ভাইকে অনেক দিন দেখা যায় না। যাক, কটা দিন শান্তিতে থাকা গেল। যত সব। হঠাৎ একদিন ভাইকে দেখা গেল, বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি, মাঝে মাঝে পাগড়ি। কি ব্যাপার? তাকে দেখে আগের মতো বিরক্ত লাগছে না কেন? হাসি দিয়ে প্রথম কথা বললেন, তোমাদের বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকতে পারি, মাফ করে দিও ভাই। ঘুরে গেল মাথাটা। গাজলা লোকটা কোন জাদুতে প্রিয়দর্শন হয়ে গেল। ভাইয়ের রুম থেকে মসজিদে যাওয়ার পথে ওদের রুম পড়ে। যেতে যেতে শান্ত সুরে ভাই ডেকে যেত, আসি ভাই, জোহরের নামাজ, এশার নামাজ। ফাহিম, সোহেল, আসো ভাই। কোনো চেঁচামেচি নেই, কণ্ঠ ভরা মায়া, যেন কেঁদে কেঁদে ডাকছে কেউ। আমাদের ছেলেটাকে তাবলিকের ছেলেরা দাওয়াত দিতে আসতো না, হয়তো গণকেশ মনে করত। ভাই এসে মাঝে মাঝে ফাহিমকে মসজিদে যাবার দাওয়াত দিয়ে যেত। কিন্তু ভাইয়ের এই প্রতি ওয়াক্তে হেঁটে যাওয়াটাই আমাদের ছেলেটার জন্য মারাত্মক এক দাওয়াত ছিল। ভাই জানতও না সুন্নাহ নিজেই দাওয়াত। আপাতমস্তক সুন্নাহ নিয়ে কেউ হাঁটবে, আশপাশের লোকেরা দাওয়াত নিতে থাকবে। সে দাওয়াত জবানের চেয়ে স্পষ্ট, ভাষার চেয়ে শক্তিশালী। পঞ্চম ফোঁটা। তখন ফাইনাল ইয়ার। ছেলেটা রুমমেটদের সাথে সারা রাত তাস খেলত আর সারাদিন ঘুমাতো, ক্লাসে যেত না। 75% উপস্থিত না থাকলে ফাইনালে বসতেই পারবে না, সে চিন্তা ছিল না ওদের। ভাবতো, এত বছর রাজনীতি করেছি, নেতাদের সেবা করেছি, পরীক্ষায় বসতে না দিলে কাবজাব দিয়ে প্রেসারাইজ করে বসে পড়ব, আর বসতে পারলেই 1 মাসে সব পড়ে উল্টায়ে দেব। আর বাইচান্স কোনো ভাইভা একটু খারাপ হলে পলিটিক্যাল জ্যাক দিয়ে তো উতরানো যাবেই। অবশ্য ব্যাচে কেন জানি ওদের মেধাবী বলে সুনাম ছিল, কিন্তু মেডিকেলে মেধার চেয়ে জরুরি হলো অধ্যবসায়। বুঝবে বাচাধন, বুঝবে। রুমমেট মুজাহিদের জ্বালায় ওরা অতিষ্ঠ। কমবক্তের শরীরটা পাহাড়ের মতো বলে ওদের বেশি কিছু বলাও যাচ্ছে না। ইজতিমা থেকে আসার পর 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্যান্ট টাকনোর উপর কেটে কুটে একাকার। তাও ঠিক আছে সই। রাতে তাস খেলার সময় 10টা বাজলেই লাইট অফ করতে বলে, আর সারা রাত তাস খেলে ফজরের আজান পড়লে ওরা যখন শুতে যাবে তখন ডাকাডাকি শুরু করে, দোস্ত ওঠো, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজ পড়ে শো। সোর, সোহেল, ফাহিম। উফ, পাহাড়ের সাথে ঝগড়াঝাটি করাও ঠিক হবে না। সারাদিন ঘুম কাতুরে কুম্ভকর্ণ মুজাহিদ তখন আমাদের সারাদিন নসিহতের উপর রেখেছে। হোস্টেলটার হলো কি বড়ি খেয়ে চেনা মানুষগুলো কীরকম জানি হয়ে যাচ্ছে, একদম অচিন মানুষ। ষষ্ঠ ফোঁটা। আজ একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে ছেলেটার সাথে। আজ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল। ছেলেটার গ্রুপের প্রিয় ডাক্তার নেতা বড় পোস্টে লড়ছেন। পুরো গ্রুপ প্রেস ক্লাবের সামনে বিএমএ অফিসে গিয়েছিল আজ। ফুলের মালায় বরণ করে নিল বিজয়ী নেতাকে। রাত 11টার দিকে সবাই ক্যাম্পাসে ফিরছিল। পেয়ে গিয়েছিল ফাঁকা একটা 8 নম্বর বাস। আসাদ গেট আড়ঙের মোড়ে ধানমন্ডির দিক থেকে ট্রাকটা আসছিল ফুল স্পিডে। বাসে ওঠার সময়ই ড্রাইভারটাকে গড়বড় মনে হচ্ছিল। ছেলেটা, ফাহিম আর মিঠুন ভাই ছিল ড্রাইভারের বাম পাশের মহিলা সিটে। ওরা দেখছে ট্রাকটা স্পিড কমাচ্ছে না, বাসওয়ালাও পিনিকে ডানে কাটছে না, সামনেই যাচ্ছে। সবাই
হৈ হৈ করে উঠল একসাথে। চিৎকারে ড্রাইভার কিছুটা হুঁশ ফিরে পেল বোধ হয়। পুরো ডানে কাটার চেষ্টা করল, ভালো একটা ঘষা দিয়ে বেরিয়ে গেল ট্রাকটা। ক্যাম্পাসে পৌঁছে সবাই ড্রাইভারটাকে পিটিয়ে পুলিশে দিচ্ছে। অন্য সময় হলে ছেলেটাও সোৎসাহে শরিক হতো। আজ সে সবাইকে ফেলে হাঁটা দিয়েছে হোস্টেলের দিকে, পিছনে উন্মত্ত জটলা রেখে ধীর পায়ে, যেন ঝড়ের বিপরীতে হাঁটছে। ঝড় তো হচ্ছেই। সপ্তম ফোঁটা। খবরটা হলো ওরা পরীক্ষায় বসতে পারছে না এবার। 75% উপস্থিতি ছিল পরীক্ষায় বসার শর্ত। 50% যাদের ছিল তারাও অনুমতি পেয়েছে। প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্টেও নাম নেই ওদের। এক একজনের উপস্থিতি 30 থেকে 35%-এর বেশি না। পাগলের মতো ছুটছে নেতাদের দুয়ারে দুয়ারে, কিন্তু কোনো মেকানিজমেই কাজ হচ্ছে না। মিটিং হচ্ছে, কিন্তু স্যারেরা নাছোড়বান্দা। না, ওদের বসতে দেয়া হবে না, তাহলে পরের ব্যাচগুলো আর ক্লাস করবে না। আর এবার টাইট দিলে পরের ব্যাচগুলো ক্লাস করবে ঠিক মতো। কোনোভাবেই বসতে দেয়া হবে না। নেতারাও বলে দিল, ঠিক আছে, পরের বার বসো। পুরো জীবনে ওরা কখনো ফেল করেনি। ছেলেটা ক্যাডেট কলেজের, 3 জন নটরডেমের, একজন রাইফেলস পাবলিক, একজন বঙ্গবন্ধু কলেজের ফার্স্ট বয়। যতটা না পরীক্ষায় বসা দরকার তার চেয়ে বেশি ইমেজ ইস্যু। মা বাবা জানলে তার চেয়ে বেশি টেনশন। আত্মীয় স্বজন জানলে এতটা কঠিন পরিস্থিতি কখনো হয়নি জীবনে। পরীক্ষার বাকি আর 8 দিন মাত্র। সিগারেটের ধোঁয়া সবাই দেখে, অন্তরপোড়া ধোঁয়া দেখা যায় না। বিকেলে দরজায় নক। তাবলিকের ভাইরা এসেছে ফাহিমের কাছে। ছেলেটা শুয়ে শুয়ে শুনছে আর জ্বলছে, জ্বালাচ্ছে। আজ মাগরিবের পর পরীক্ষার্থীদের জড়ো করা হবে। কাকরাইল থেকে মুরব্বীরা আসবেন, এসা পর্যন্ত কথা হবে। এরপর খানাপিনা। প্রতি বছরই আয়োজন হয় নাকি। যে ছেলেটা ডাকতে এসেছে তার শুরুর কথাগুলো কেমন যেন। সব কিছু কর্নেওয়ালা সত্তা একমাত্র আল্লাহ। ততটুকুই হয় যতটুকু আল্লাহ চান। যাকে আল্লাহ হেফাজত করেন তাকে সারা পৃথিবী মিলে ক্ষতি করতে পারে না। যার ক্ষতি আল্লাহ করেন সারা পৃথিবীর সব শক্তি মিলে তাকে উপকার পৌঁছাতে পারে না। বহুদিন পর মসজিদে এলো ছেলেটা। চামড়ার মোজা পরা ছেলেটার কথাগুলো অন্যরকম ছিল একদম। তাই তো, যদি আল্লাহ না চান কেউ বসাতে পারবে না পরীক্ষায় তাকে। কেউ না। মন দিয়ে বয়ানটা শোনেও। একজন মুফতি সাহেব, আগে ঢাকা ভার্সিটির ফার্মেসিতে পড়েছেন, পরে কওমিতে মুফতি পড়েছেন। আশ্চর্য সব কথা। সব কথার মাঝে নিজের একটা ঘটনা শোনালেন মুফতি সাহেব। তারা ব্রাজিলে ছিলেন জামাতে। ধরুন বড় একটা ঘর, অন্ধকার, আপনার হাতে মোমবাতি, ঘরে আরও কয়েকটা মোমবাতি আছে নেভানো। আপনি যদি আপনার বাতিটা নিয়ে পুরো ঘর ঘোরেন, আঁধার দূর হবে না। কিন্তু যদি নিভে থাকা মোমগুলো জ্বালিয়ে দেন, ঝলমল করে উঠবে সারা ঘর। তাবলিকের লোকেরা তাই গুরুত্বের সঙ্গেই বিদেশে থাকা মুসলিমদের দাওয়াত দেওয়ার মেহনত জারি রাখেন। তো ঘটনাটা হলো, তাদের জামাত ব্রাজিলে চলছিল। মুসলমান খুঁজে বের করার চেষ্টা চলছে, কাউকে পাওয়া যাচ্ছে না। শেষমেশ একটা কবরস্থানে ঢুকে জিরিয়ে নিচ্ছিল সাথীরা। হঠাৎ একটা কবর, নামফলক আরবি, মুসলমানের কবর, বাড়ি সিরিয়ায়। পদবিটা টুকে নিয়ে সারা শহর খুঁজে ফিরল এই পদবীর লোক। পাওয়া গেল 80টা পরিবারের বিশাল এক মহল্লা, সবাই খ্রিস্টান, কিন্তু পদবিটা আছে। জামাত ওখানে এক জায়গায় অবস্থান করে সব পরিবারে দাওয়াত পৌঁছালো। স্মরণ করিয়ে দিল, আরে তোমরা তো মুসলিম, তোমাদের পূর্বপুরুষ মুসলিম, সিরিয়া থেকে এসেছিল। অধিকাংশ পরিবার ইসলামে ফিরে এলো। মোটামুটি ফরজটুকু শিখিয়ে জামে মসজিদ বানিয়ে রাজধানী থেকে ইমাম নিয়োগ দিয়ে জামাত অন্য এলাকায় চলে গেল। আরে এটাই তো কাজ। সেই পুরনো স্বপ্নটা ফিরে এলো ছেলেটার চোখে। মানুষের হিদায়তের উসিলা হবার সেই মেজাজ। 40 দিনের জন্য নাম লিখিয়ে দিল পরীক্ষার পর। দিন শিখবে, দাওয়াত দেওয়া শিখবে, আল্লাহর থেকে চেয়ে নেওয়া শিখবে। আর দোয়া করল, আল্লাহ এবারের মতো পরীক্ষায় বসিয়ে দাও। এক চিল্লার জন্য যাব। বিয়ে করে ভালো হয়ে যেতামই, তার আগেই ভালো হয়ে যাব প্লিজ। বৃহস্পতিবার এই ঘটনা। শনিবার আবার মিটিং ডাকা হলো।
বিনা নোটিশে এমার্জেন্সি মিটিং, যেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। শনিবারই ফর্ম ফিল আপ করলাম। পরীক্ষার বাকি মাত্র 6 দিন। ও চাওয়ার জায়গা তাহলে এটাই। পরীক্ষা শেষ, বাপ মাও রাজি। 40 দিন। ওদের মেডিকেলের 5 জন। কাকরাইল থেকে সিরাজগঞ্জ শহরে। জামাতের আমির সাহেব আলিম। জীবনের শ্রেষ্ঠ 40 দিন। 25 বছরের জীবনে প্রথম বসে প্রসাব করা শিখল। বালেগ হবার পর প্রথম ফরজ গোসল শিখল। হাসছেন, হাসবেন না। 95% মুসলমানের বাচ্চার হাল এর চেয়ে খুব বেশি ভালো না বোধ হয়। 10টা সূরা একদম সহি শুদ্ধ হলো। দাওয়াত দেওয়া শিখল। নতুন করে কোরআন পড়া শিখল। ঘুম, খাওয়া, বাথরুম এসবের মাসনুন দোয়া মুখস্থ হলো। জিকির তাহাজ্জুদের অভ্যাস হলো। আর শিখল শিক্ষার পরিপূর্ণতার জন্য মোট 120 দিন লাগবে। ততদিনে সুখ পেয়ে গেছি। বুঝেছি এটাই কাঙ্ক্ষিত লাইফ ফরম্যাট। আবার 40 দিন। এবার জামাতের আমির আমাদের ছেলেটা। গন্তব্য যশোর। জামাতের সাথীরা যত দুষ্টুমি করে, আমিরের সম্পর্ক আল্লাহর সাথে তত বাড়ে। কিছু হলেই 2 রাকাত নামাজের অভ্যাস হলো। ইয়া আল্লাহ, সাথীদের শয়তান থেকে হেফাজত করো, জোড়মিল দিয়ে দাও। এর মধ্যে রেজাল্ট হয়ে গেল। 3 সাবজেক্টের 3 থেকে 9টা পরীক্ষা লিখিত, ব্যবহারিক, ভাইভা। 2টার ভাইভাতে ফেল আমাদের হিরো, 60-এ পাস। হিরো একটার ভাইভাতে 57, একটাতে 58। নেতা সবগুলো ফেল, যেগুলো ওই শেষ দিন পরীক্ষার অনুমতি পেয়েছিল সব কটা। স্যাররা বললেন, তোমাদের অনেককে পাশ করে দিতে পারতাম, কিন্তু যারা এতদিন রেগুলার ক্লাস করেছে তাদের সাথে অবিচার হতো। 20 দিন পর ফিরে আসতে হলো। সাথীদের সে কি কান্না! নিজের ভাই মরে গেলেও এত কাঁদে না মানুষ। বাসে ফেরার পথে আশ্চর্য এক অভিজ্ঞতা হলো ছেলেটার। বাসে জোরে গান বাজছে, কিন্তু কানের ভিতর ঢুকছে না। মনে হচ্ছে কানের পাশ দিয়ে শব্দগুলো চলে যাচ্ছে। ফেল করেও কোনো দুঃখ নেই। আল্লাহ এর মধ্যেই হয়তো ভালো কিছু রেখেছেন। হয়তো পাশের যোগ্য ছিল না সে, হয়তো আবার কি আসলেই তো পড়া হয়নি কিছুই। 3 মাস পর সাপ্লিমেন্টারি পরীক্ষা। মেডিসিন সার্জারি পড়ে তামা তামা করে ফেলতে হবে এবার। পরীক্ষা শেষে 120 দিন তো পুরো হয়নি। আবার ওই পথেই দেশি বিদেশি জামাতের সাথে। কত মানুষ, কত গুণ, কত কিছু শেখা। বড় বড় কিছু জরুরি সূরা মুখস্থ হয়ে গেল। তাহাজ্জুদে পড়াও যাবে, ওজিফা হিসাবে পড়াও যাবে। দাওয়াতে আরও পরিপক্কতা এলো। জীবনের প্রথম খতম হলো কুরআন। ইসলামী জীবন অভ্যাসে এসে গেল। অসুখ কম হলে ঘরেই ছাড়ে। কিছু অসুখের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। পরিবেশ সবচেয়ে বড় জিনিস। 120 দিন এই পরিবেশেরই নাম মসজিদের পরিবেশ। এখন দরুদ পড়লে মুখে মিষ্টি টের পায় ছেলেটা। তাহাজ্জুদে লম্বা সূরা আর চোখের পানি, আর নিঃশ্বাসে মিন্ট ফ্লেভার। হাই, তোমরা যদি জানতে! এখন অবশ্য সে ফিলিংস আর নেই। ইন্টারের রসায়ন ব্যবহারিকে টাইট্রেশন বলে একটা কথা আছে। লবণ নির্ণয় করা। ফোঁটা ফোঁটা কি জানি ফেলে শেষ ফোঁটায় রং পরিবর্তন হয়। নীল হলে কপার সালফেট, এটুকু মনে আছে। কয় ফোঁটা গেল মনে রাখতে হয় ঘনত্ব হিসাব করার জন্য। হিদায়ত হলো টাইট্রেশন। ফোঁটা ফোঁটা পড়তে পড়তে শেষ ফোঁটায় জীবন পরিবর্তন, রাস্তা পরিবর্তন। এজন্য কেউ জীবনের পরিবর্তন চাইলে বেশি বেশি ফোঁটা নিতে হবে। ভালো কিতাব, দিনী বন্ধুর সাহচর্য, আলিমগণের সোহবত, মসজিদের পরিবেশ, দাওয়াত, এগুলো ফোঁটার জায়গা। কেউ জানে না কয় ফোঁটা লাগবে, তাই বেশি বেশি ফোঁটা ফেলুন। আর দোয়া তো আছেই। নামাজে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পড়ার সময় বেশি করে আবেগ ঢালুন। করেই দেখুন না। শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়া একটা দোয়া করেন, ইয়া আল্লাহ, অনেকটা সময় চলে গেছে জীবনের, তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। বহুত দূর সে আয়া হুঁ, বহুত দের মে আয়া হুঁ। আয়া তো সহি, অনেক দূর থেকে এসেছি, অনেক দেরি করে এসেছি। এসেছি তো মাফ করে দাও মালিক। ছেলেটার কাছে আসার গল্প আজ এ পর্যন্তই। অন্য ফোঁটাগুলো অন্য কোনো দিন শোনাবো আপনাদের। ছেলেটা এখন দুনিয়ার কটা দিন ইঁদুরের মতোই বাঁচতে চায়।